আজকের মধ্যপ্রাচ্যের অস্থিরতা, সংঘাত এবং রক্তপাতের শিকড় খুঁজতে গেলে আমাদের ইতিহাসের অনেক পেছনে যেতে হয়। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার ঘটনাগুলো বুঝতে পারলে বোঝা যায় কেন এই অঞ্চলটি এত জটিল রাজনৈতিক বাস্তবতার মধ্যে আটকে আছে। একসময় এমন একটি সাম্রাজ্য ছিল যার প্রভাব ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা এই 3 মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে শক্তি ও ক্ষমতার প্রতীক হিসেবে টিকে থাকা সেই সাম্রাজ্যই ছিল অটোমান সাম্রাজ্য। একসময় ইউরোপের রাজ্যগুলো এই সাম্রাজ্যের শক্তিতে ভীত ছিল, কিন্তু ইতিহাসের গতিপথ বদলে যায় এবং সেই শক্তিশালী সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ে। তার পতনের পর কয়েকজন ইউরোপীয় কূটনীতিক একটি টেবিলে বসে মানচিত্রের উপর পেন্সিল চালিয়ে মধ্যপ্রাচ্যের নতুন সীমানা নির্ধারণ করে দেয়। এই কৃত্রিম সীমানাগুলোর ফলই আজকের অনেক সংঘাতের মূল কারণ। ইতিহাসের এই গল্প শুরু আরো আগে। 1453 সালে অটোমানরা দখল করে নেয় কনস্টান্টিনোপল, যা আজকের ইস্তাম্বুল। এই শহরটি ছিল ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল এবং এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যের প্রধান পথ। যখন অটোমানরা এই শহর দখল করে তখন তারা ইউরোপে যাওয়া মশলা ও সিল্কের বাণিজ্যের উপর ভারী কর আরোপ করে। ফলে ইউরোপীয় ব্যবসায়ীরা বিকল্প পথ খুঁজতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল সমুদ্র পথে সরাসরি ভারতীয় উপমহাদেশে পৌঁছানো। এই প্রচেষ্টার ফলে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে ভারতে পৌঁছান। পরবর্তী কয়েক শতাব্দী ধরে অটোমান সাম্রাজ্য বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলো নিয়ন্ত্রণ ধরে রাখে। ভূমধ্য সাগর থেকে কৃষ্ণ সাগরে যেতে হলে জাহাজগুলোকে যেতে হতো বসফরাস প্রণালী দিয়ে, যা ইস্তাম্বুল শহরের মধ্য দিয়ে প্রভাবিত। পরে 1869 সালে মিশরে তৈরি হয় সুয়েজ খাল। এই খালটি ইউরোপ থেকে এশিয়ার পথে সমুদ্র যাত্রাকে অনেক ছোট করে দেয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন এক যুগের সূচনা করে। যদিও খালটি তৈরি করেছিল ফরাসিরা, তবুও মিশর তখন কাগজে কলমে অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। বাস্তবে মিশর অনেকটা স্বাধীনভাবেই চলত এবং সেখানে শাসন করতেন খেদিভরা। মিশর অটোমান সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রতি বছর তারা সুলতানকে বিপুল পরিমাণ কর দিত, যুদ্ধের সময় সৈন্য পাঠিয়ে সাহায্য করত এবং প্রতীকীভাবে অটোমান সুলতানের প্রতি আনুগত্য প্রদর্শন করত। কিন্তু মিশরের শাসক ইসমাইল পাশা মিশরকে ইউরোপীয় ধাঁচে আধুনিক করার স্বপ্ন দেখতেন। এই লক্ষ্য পূরণ করতে তিনি ব্রিটেন ও ফ্রান্স থেকে বিপুল ঋণ নিতে শুরু করেন। অটোমান সুলতানদের তিনি প্রতিশ্রুতি দেন যে বিনিময়ে তিনি দ্বিগুণ কর দেবেন। ফলে তিনি প্রায় স্বাধীনভাবে বিদেশি ঋণ নেয়ার সুযোগ পেয়ে যান। কিন্তু এই ঋণের বোঝা একসময় অসহনীয় হয়ে ওঠে। অবশেষে 1875 সালে অর্থ সংকটে পড়ে ইসমাইল পাশা। সুয়েজ খালের শেয়ার ব্রিটিশদের কাছে বিক্রি করতে বাধ্য হন। এর মাধ্যমে খালের নিয়ন্ত্রণ কার্যত ব্রিটেনের হাতে চলে যায়। পরে যখন মিশরের সেনা কর্মকর্তা আহমেদ উরাবি ব্রিটিশ প্রভাবের বিরুদ্ধে বিদ্রোহ করেন, তখন ব্রিটেন সরাসরি সৈন্য পাঠিয়ে মিশর দখল করে। তখন অটোমান সাম্রাজ্যের শক্তি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তারা এই দখল ঠেকানোর মতো অবস্থায় ছিল না। এভাবেই অটোমানদের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল ব্রিটিশদের হাতে চলে যায়। এদিকে ইউরোপে ফরাসি বিপ্লবের পর জাতীয়তাবাদের ধারণা দ্রুত ছড়িয়ে পড়ছিল। অটোমান সাম্রাজ্যের ভেতরে থাকা বিভিন্ন জাতিগোষ্ঠী নিজেদের স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে শুরু করে। এর ফলে বলকান অঞ্চল, গ্রিস ও বুলগেরিয়ার মতো অনেক এলাকা অটোমানরা হারিয়ে ফেলে। প্রথম বিশ্বযুদ্ধের আগে অটোমান সাম্রাজ্য এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ইউরোপে তাকে সিকম্যান অব দ্য ইউরোপ বলা হতো। এই সময় বিশ্ব রাজনীতিতে কয়েকটি বড় প্রতিদ্বন্দ্বিতা চলছিল ব্রিটেন ও রাশিয়ার মধ্যে। এই প্রতিযোগিতাকে বলা হয় দ্য গ্রেট গেম। ব্রিটেনের আশঙ্কা ছিল রাশিয়া যদি মধ্য এশিয়া হয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছে যায় তবে ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে মূল্যবান উপনিবেশ ভারত বিপদের মুখে পড়বে। একই সঙ্গে ব্রিটেন ভয় পেত যে রাশিয়া যদি কনস্টান্টিনোপল দখল করে ফেলে তাহলে তারা কৃষ্ণ সাগর থেকে ভূমধ্য সাগরে অবাধ প্রবেশাধিকার পাবে এবং সুয়েজ খালের মাধ্যমে ব্রিটেনের ভারতগামী বাণিজ্য পথ হুমকির মুখে পড়বে।
এই ভূ রাজনৈতিক বাস্তবতার মধ্যেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তখন অটোমান সাম্রাজ্যের ভেতরে ক্ষমতার বড় পরিবর্তন ঘটে। 1908 সালে তরুণ সেনা ও রাজনীতিবিদদের একটি দল অভ্যুত্থান ঘটিয়ে সুলতানদের ক্ষমতা সীমিত করে দেয়। এই দলটি ইতিহাসে পরিচিত কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস নামে, আর তাদের সদস্যদের বলা হতো ইয়ং টার্কস। তাদের নেতৃত্বে ছিলেন 3 প্রভাবশালী নেতা, এনভার পাশা, তালাত পাশা এবং জামাল পাশা। এই তরুণ নেতারা বুঝতে পারছিলেন যে ইউরোপের শক্তিগুলো তাদের সাম্রাজ্যকে ভাগ করে নিতে প্রস্তুত, তাই বেঁচে থাকার জন্য তারা একটি শক্তিশালী মিত্র খুঁজতে শুরু করেন। প্রথমে তারা ব্রিটেন ও ফ্রান্সের কাছে সাহায্য চাইলে সেখান থেকে প্রত্যাখ্যাত হন। এমনকি রাশিয়ার কাছেও তারা সমর্থন চাইতে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও কোনো ইতিবাচক সাড়া পাননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে জার্মানির সঙ্গে জোট বাঁধেন। এই সময় আরেকটি ঘটনা অটোমানদের জার্মানির দিকে ঠেলে দেয়। অটোমানরা ব্রিটেনে 2টি আধুনিক যুদ্ধ জাহাজ তৈরি করছিল। এই যুদ্ধ জাহাজ শুরু হওয়ার ঠিক আগে ব্রিটিশ সরকার এবং তৎকালীন নৌবাহিনীর প্রধান উইনস্টন চার্চিলের সিদ্ধান্তে এই জাহাজগুলো বাজেয়াপ্ত করে। এতে অটোমানদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। সুযোগটি কাজে লাগিয়ে জার্মানি তাদের 2টি যুদ্ধ জাহাজ অটোমানদের হাতে তুলে দেয়। এর কিছুদিন পরই অটোমান সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে যোগ দেয়। যুদ্ধের সময় অটোমান সুলতান মেহমেদ V মিত্রশক্তির বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেন। যদিও বাস্তবে এর বড় কোনো প্রভাব পড়েনি, তবে ব্রিটেন আতঙ্কিত হয়ে পড়ে। তখন ব্রিটিশরা অটোমানদের ভেতরেই বিদ্রোহ উস্কে দেওয়ার পরিকল্পনা করে। তারা যোগাযোগ শুরু করে মক্কার শাসক হুসেইন বিন আলীর সঙ্গে। তাকে প্রতিশ্রুতি দেয়া হয় যে তিনি যদি অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাহলে যুদ্ধ শেষে তাকে একটি বিশাল স্বাধীন আরব রাষ্ট্র দেয়া হবে। কিন্তু একই সময়ে ব্রিটেন ও ফ্রান্স গোপনে মধ্যপ্রাচ্য ভাগাভাগির পরিকল্পনাও করেছিল। 1916 সালে ব্রিটিশ কূটনীতিক মার্ক সিকেস এবং ফরাসি কূটনীতিক ফ্রান্কোয়েস জর্জেস পিকট একটি গোপন চুক্তি করেন, যা ইতিহাসে পরিচিত সিকেস এবং পিকট এগ্রিমেন্ট নামে। এই চুক্তির মাধ্যমে অটোমান সাম্রাজ্যের আরব অঞ্চলগুলো ব্রিটেন ও ফ্রান্স নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আরবদের সঙ্গে করা স্বাধীনতার প্রতিশ্রুতি তখন কার্যত উপেক্ষা করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা T.E. লরেন্স। তিনি আরব বিদ্রোহ সংগঠনে সাহায্য করেন এবং মরুভূমিতে গেরিলা যুদ্ধের মাধ্যমে অটোমানদের সরবরাহ লাইন ধ্বংস করতে সহায়তা করেন। যুদ্ধের শেষে যখন অটোমান সাম্রাজ্য পরাজিত হয় তখন আরবরা ভেবেছিল তারা স্বাধীনতা পাবে, কিন্তু বাস্তবে ব্রিটেন ও ফ্রান্স তাদের প্রতিশ্রুতি ভেঙে মধ্যপ্রাচ্যকে নিজেদের প্রভাব ক্ষেত্রে ভাগ করে নেয়। এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের পর কৃত্রিম সীমানা দিয়ে তৈরি হয় আধুনিক মধ্যপ্রাচ্যের বহু রাষ্ট্র। আর এই সীমানাগুলোর ভেতরে থাকা জাতিগত, ধর্মীয় এবং রাজনৈতিক দ্বন্দ্বই আজও অঞ্চলের সংঘাত ও অস্থিরতার অন্যতম মূল কারণ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।